সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারা দিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রথমেই তোমাদের কাছে একটা দুঃখিত বলে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আজকে সারা দিন ভীষণ ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার কারণে আমি আজকে ভ্লগ দিতে পারিনি। আজ কিছু নিজের কথা, নিজের সম্পর্কে আমি কিছু কথা তোমাদের বলবো। আমি আমার জন্মের সময় থেকে এখন পর্যন্ত যে কথাগুলো আমার ভেতরে আছে সেগুলোই একটু একটু করে তোমাদের সঙ্গে বলে দিই। আমি যখন জন্মেছিলাম আমার মায়ের কোলে, বড় হলেম খুব আদরে একান্নবর্তী পরিবারে। সেখানে জেঠু ছিল, জেঠিমা ছিল, অনেক দাদা দিদি, সবার কোলে একটু একটু করে বড় হচ্ছিলাম আমি। বড় হতে হতে যখন কিছুটা বড় হলেম, তখন সেই একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের ছোট্ট পরিবারে। সেখানে বেশ আদরে, সুখে, শান্তিতে ভীষণ সুন্দরভাবে চলছিল আমাদের পরিবারটা। আমার মা বাবার সংসার, আমার মা বাবা, আর আমার পরে আসলো আমার একটা ছোট্ট বোন। আমাদের এই 4 জনের পরিবার খুব সুন্দরভাবে চলছিল। চলতে চলতে কখন যে আমরা আস্তে আস্তে একটু একটু করে গুটি গুটি পায়ে বড় হওয়ার দিকে এগোতে থাকলাম। একটু একটু করে বড় হচ্ছি আর বুঝতে পারছি যে জীবনটা কীরকম ধরনের। যখন একদম ছোট ছিলাম কত আদর, মা যেন কোল থেকে নিচে নামাতেই চাইতো না, ভাবতো মাটিতে রাখলে আমার মেয়েকে বোধহয় পিঁপড়েতে এসে খেয়ে যাবে, আর মাথায় যদি তুলে রাখি তাহলে বোধহয় উকুনে খেয়ে নেবে। এরকম কথা ভাবতো, কোলে আদর করে জড়িয়ে ধরে রাখতো। তারপর কোল থেকে নিচে নামতে হলো, কারণ সেই কোলে আর একজন চলে আসলো, আমার ছোট্ট একটা ফুটফুটে সুন্দর বোন। তাকে তখন আমিও আদর করতে শুরু করলাম। মাঝে মাঝে বলতাম, আই বোন তোকে কোলে নিই, নাহলে বড় হলে তো আবার আমাকে কোলে নিতে হবে। তখন তো আমি বুঝতাম না যে ও যেমন বড় হবে, আমি যেমন বড় হব, ও তো তেমন বড় হবে। এই বুদ্ধিটুকু তখন আমার মনের ভেতরে ছিল না। আমি ভাবতাম যে আমিই হয়তো বড় হব, ও বোধহয় ছোটই থাকবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, আস্তে আস্তে বড় যখন হতে শুরু করলাম, ওই কিন্তু আমার থেকে বড় হয়ে গেল। সবাই বলতে লাগলো, তুমি বোন হয়ে থেকে গেলি, ও তো তোর দিদি হয়ে গেল রে, তুই তো আর মাথায় বাড়ছিস না, তুই তো বোনই হয়ে থেকে গেলি, দিদি হবি কবে? আমার খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট পেতাম। বাড়িতে এসে মনে হতো মাকে বলি, কিন্তু বলে কি করব? আমি তখন বুঝতে পেরে গিয়েছিলাম যে এটা আমার হাতে নেই, আমার হাতে বড় হওয়াটা নেই। অনেক কিছুই আমার হাতে আছে, কিন্তু আমার শরীরের গঠনটা আমার নিজের হাতে নেই। সেটা ঈশ্বর যেভাবে তৈরি করে দেবেন ঠিক সেইভাবেই তৈরি করতে হবে। এইভাবে আমরা মানুষ হচ্ছি, 2 বোন খুব আদরে মানুষ হচ্ছি, খুব সুন্দর সুখের আমাদের একটা পরিবার। খুব কষ্টে দিন কাটে, কিন্তু মা বাবার মুখের হাসিটুকু কখনো চলে যায় না। মা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, বাবাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। মা করে সংসারের পেছনে আর বাবা করে অর্থের পেছনে। দুজনে সমানভাবে পরিশ্রম করে আমাদের সেই সংসারটা ধীরে 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 চলতে থাকে। যার যখন প্রয়োজন আমার মাকে, তারা তখন সেইভাবেই খাটিয়ে নেয়, পরিশ্রম করিয়ে নেয়, বিনিময়ে কিচ্ছু পায় না। যখন প্রয়োজন হয় তখন তাকে তোল্লাই দিতে আর মানুষের অভাব হয় না। তুমি কত ভালো, তুমি ভীষণ ভালো, তোমার মতো কাজ আর বোধহয় কেউ করতে পারে না। এই যে বিভিন্ন ধরনের তোল্লাই দেওয়া যে কথাগুলো, তাকে আদর করে বলে ভালোবেসে তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া,
কারণ তার স্বামীর তো অর্থ নেই। যার অর্থ থাকে না তাকে সত্যিই কষ্ট করেই দিন কাটাতে হয়। মানুষের ভীষণ মুখের কথা সহ্য করতে হয়। দিনের পর দিন সহ্য করতে করতে সেই মানুষগুলো যেন ভেতরটা শক্ত পাথর হয়ে গিয়েছিল। কাউকে কিছু তারা বলতো না। যখন যেমনভাবে যেখানে প্রয়োজন হতো সে ঠিক সেখানে গিয়ে মুখ বুজে পরিশ্রম করে তার শরীরের খাটনি দিয়ে পুষিয়ে দিয়ে আসতো। কারণ সেখানে তো সে আর্থিক সমস্যা তৈরি করতো, আর্থিকভাবে কোনো রকম সাহায্য করতে কাউকে পারতো না, কোনো রকমভাবে আর্থিকভাবে কারোর পাশে দাঁড়াতে পারতো না। তাই সে শারীরিক পরিশ্রম দিয়েই তাদেরকে দাঁড় করিয়ে দিত। যখন আমরা একটু একটু করে বড় হতে শুরু করলাম, প্রথম দিকে ছোট ছিলাম, কিছু বুঝতাম না, কারণ কিছু বুঝতেও দিত না মা বাবা। এতটাই তারা ভালো মানুষ ছিল, এতটাই তারা সহ্য শক্তি সম্পূর্ণ ছিল। তাই তারা সহ্য করে দিনের পর দিন কাটিয়েছে। আর ঠিক আমাদেরকেও সেটাই শিখিয়েছে যে ধৈর্য ধরো, সহ্য করো, জীবনে ঠিক একদিন ভালো দিন আসবে। সব সময় আমার বাবা এই একটা কথাই বলতো যে মেয়েরা জলের মতো, যে পাত্রে রাখা যাবে সে পাত্রের আকারই হয়তো সে ধারণ করবে। তা সত্যি কথা, বাবার কথাগুলো এখন মনে পড়ে। তারপর আমরা দুই বোন খুনসুটি করতে করতে, মারামারি করতে করতে, আদর ভালোবাসা, খেলা, গল্প, আড্ডা, পড়াশোনা সমস্ত কিছুর মধ্যে দিয়ে বেশ খানিকটা বড় হয়ে গেলাম। যখন অনেকটা বড় হলাম তখন বুঝতে পারলাম যে আমার মা বাবা আমাদের দুই বোনকে কত কষ্ট করে বড় করে তুলেছে। হ্যাঁ, এই যে কষ্ট করে বড় করে তোলা, এটা সেই সময়কার একটা নিয়ম ছিল, সেই সময়কার একটা ঘটনা ছিল। বেশিরভাগ মানুষই এইভাবে কষ্ট করেই ছেলে মেয়েকে মানুষ করত। তাই তারাও করত, কিন্তু তাদের পরিশ্রমটা ছিল আরও বেশি মারাত্মক। সে পরিশ্রম চোখে যারা না দেখেছে তারা বলতে পারবে না। আমরা দেখেছি আমার মায়ের কষ্ট, কি পরিমাণ কষ্ট করেছে সংসারের জন্যে, কিন্তু মুখের হাসিটুকু কখনো ম্লান হতে দেখিনি। ছেঁড়া কাপড় পরেছে কিন্তু কাপড়টা কখনো অপরিষ্কার দেখিনি। কাপড়টার একটা কোনা যদি ছিঁড়ে যেত সেটা সেলাই করে নিয়ে আবার সেদিকটা ঘুরিয়ে অন্য দিক দিয়ে পরতো, কিন্তু মুখের হাসিটুকু, কাপড়ের মার দেয়া, আয়রন করা, এগুলো কখনো এদিক থেকে ওদিক হতে দেখিনি। প্রতিদিন আমার মাকে দেখতাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ঠিক সময় মতো উঠে গা ধুয়ে ঘর গুছিয়ে নিয়ে তারপর গা হাত পা ধুয়ে সে সেই মার দেয়া কাপড়টাকে আটপৌড়ে করে পরে, সুন্দর একটা সিঁদুর পরে, টকটকে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে যখন সেজে এসে চুলটা বেঁধে এসে রাস্তার ধারে এসে দাঁড়াতো, সত্যিই মাকে দেখে মনটা ঠিক অন্যরকম হয়ে যেত। ভাবতাম যে এই মানুষটা সারা দিন এত কষ্ট করার পরে আবার কি করে এই রকমভাবে সুন্দরভাবে মুখে ক্লান্তিহীন একটা সুন্দর শান্ত হাসি নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে পারে, আর প্রত্যেকটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে সেই মানুষের মনগুলো জয় করতে পারে। এগুলো দেখতাম আর ভাবতাম যে আমার মাই হয়তো এটা পারে, আর কেউ পারে না। আমার বাবাকে যখন দেখতাম যে স্কুল থেকে আসার পরে ওই রোদে গরমে একটা ছাতা হাতে নিয়ে সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে একটা ধুতিকেই বারবার কেচে তাকে নীল দিয়ে মার দিয়ে সাদা ধবধবে করে মা যখন আয়রন করে বাবার সামনে এনে দিত, বাবা সেই ধবধবে ধুতিটা পরে, পাঞ্জাবিটা পরে যখন স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া সেরে আবার সেই ক্লান্ত শরীরে গুটি গুটি পায়ে এগিয়ে চলতো একটা ছাতা নিয়ে, সেই ধুতি পাঞ্জাবিটা পরে। কোথায় না বাবার যা কাজ, ছেলে মেয়েকে পড়াতে, প্রাইভেট পড়াতে, টিউশনি করতে যেত। কেন না আমাদের জন্যে, সংসারের জন্যে, তার নিজের মেয়ে দুটোকে মানুষ করতে হবে। যে এইভাবে কষ্ট করে বেশ কিছুদিন মানুষ করার পর যখন আমি একটু বড় হলাম, মাধ্যমিক পরীক্ষা দিলাম, তখন আস্তে 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 তাদের মনে হতে লাগলো যে এবার একজনকেও যদি বিয়ে দিতে পারি তাহলে আর একজনের জন্য আবার হয়তো চিন্তা করতে পারবো। তা তাদের সেই চিন্তায়
আমি প্রথম দিকে সায় দিয়েছিলাম না যে না, কিন্তু পরে আস্তে আস্তে সেটা মেনে নিলাম যে না, এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই, তাদের কষ্ট তো ছিলই। তা সেইভাবে মেনে নিয়ে আস্তে মানে খুব তাড়াতাড়ি আমি রাজি হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি তারাও একটা সুন্দর পাত্র দেখে, খুব ভালো পাত্র দেখে, সৎ চরিত্রের একটা পাত্র দেখে আমার 4 হাত এক করে দিল, দিয়ে তারা শান্তিতে থাকলো যে না, এমন একজন মানুষের হাতে তুলে দিয়েছি যে সে খুব নিশ্চিন্তে থাকবে, তার মেয়ে তার কাছে, তাদের মেয়েটা তাদের কাছে নিশ্চিন্তে থাকবে। কিন্তু তাদের মেয়েও তো সেই ধৈর্য দেখে, সেই বাবা মায়ের ধৈর্য ধরো, সহ্য করো, এই কথাটা শুনেছে, ভেবেছে, চোখের সামনে দেখেছে, দিনের পর দিন তার বাবা মার পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম আর ক্লান্তিবিহীন শান্ত হাসি, এই উজ্জ্বল মুখখানা, সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, আর মায়ের ওই করে আটপৌড়ে করে মার দেওয়া সুতির শাড়িটা পরে, আঁচলটাকে পেছন দিকে তুলে, চুলের বিনুনি গেঁথে একটা সুন্দর খোপা করে, লাল টকটকে করে সিঁদুর সিঁথিতে রাঙিয়ে নিয়ে, কপালে লাল টকটকে সিঁদুর পরে আমার মা যখন রাস্তার ধারে দাঁড়াতো আর আমার বাবা যখন চলে যেত টিউশনি করতে, এই যে তাদের পরিশ্রমের পরে হাসি মুখ, তাদের পরিশ্রমের পরে আনন্দ, ফুর্তি, শান্তি, সুখ, সব কিছু আমিও যে দেখেছি, তাই আমিও সেই জিনিসটাই শিখেছি। সেখানে এসেও আমারও কিন্তু ভেতরে একই রকম পরিশ্রম করতে হয়েছে, একইভাবে আমি যেভাবে মাকে দেখেছি ঠিক সেইভাবেই আমি পরিশ্রম করে গিয়েছি। মাকে কখনো এসে বলতাম না যে তোমার মেয়ে খুব কষ্টে আছে মা, তোমার মেয়ের আজকে এই কষ্টটা হচ্ছে না। আমি জানতাম যে কষ্ট কি করে সহ্য করতে হয়, কারণ আমার মা সেই কষ্ট সহ্য করাটা আমাকে শিখিয়েছিল, মুখে বলে নয়, কাজে করে। কিভাবে মানুষের সঙ্গে মুখ বন্ধ করে কিভাবে তাদেরকে মান সম্মান দিয়ে চলতে হয় সেটা আমার মা শিখিয়েছিল। কারণ আমার মাকে আমি দেখেছি দিনের পর দিন জেঠু জেঠিমার সংসারে থাকতে, আর তাদের সঙ্গে কিভাবে মিলিয়ে ঝুলিয়ে সংসার করতে। এই যে দিনের পর দিন দেখেছি, সেই জিনিসটাই আমি আবার সেখানে এসে করেছি। কখনো তাদের জানতে দিইনি যে তাদের মেয়েটা কীরকম আছে। যখন সে মেয়ে শ্বশুরবাড়ি এসে দিনের পর দিন সে অক্লান্ত পরিশ্রম, তারা আরও বেশি পরিশ্রম ছিল, কারণ তার বাড়িতে গরু বাছুর ছিল। গরু বাছুর, ধান পাট, মাটির রান্নাঘর, খড়িতে রান্না, এই সমস্ত কিছু করার পর সেই ছোট্ট মেয়েটাও যেন আস্তে আস্তে অনেকটা বড় আর সংসারী হয়ে উঠল। সেই সংসারী হয়ে ওঠার পরে তার কোলে আর একটা শিশু আসলো, সন্তান জন্ম দিল। সেও যে মা হলো, মা হওয়ার অনুভূতিটা সে বুঝতে পারলো। ধীরে ধীরে সে মা হওয়ার অনুভূতি বুঝতে পারলো, আর তখন বুঝতে পারলো যে না, তার মাকেও এইভাবেই কষ্ট করে সেই সন্তানকে মানুষ করতে হয়েছে। সেটা সে তখন বুঝতে পারলো। বুঝে সে নিজের সন্তানকেও একই রকমভাবে তার মায়ের মতোই মানুষ করে তুলল। তার যেখানে বিয়ে দিয়েছিল, তার মা যেখানে বিয়ে দিয়েছিল, মানে আমার কথা বলছি আমি, সেখানকার পরিবেশ ছিল একদম সহ্য করার মতো নয়, অসহ্য। মানে সেই পরিবেশে থেকে এই সন্তানকে একটু একটু করে মানুষ করে গড়ে তোলা, মানুষ তো সে থাকেই, কিন্তু তাকে ভালো মানুষের মনুষ্যত্বটাকে তার ভেতরে তৈরি করে দেওয়া, এইটা হচ্ছে বাবা মায়ের গুণ, বাবা মায়ের কাজ। কারণ সে তো মানুষই থাকে, কিন্তু মনের যে হুঁশ সেইটা তৈরি করে দিতে হবে, তো মনুষ্যত্বটাকে তৈরি করে দেওয়াটাই হচ্ছিল আমাদের কাজ। আমি যেটা দেখে এসেছি ঠিক সেইভাবেই আমি আমার সন্তানকে একটু একটু করে আবার বড় করে তুললাম। আমি যেন একটা মা হয়ে গেলাম, আবার আমার সন্তান হয়ে গেল, আমার মা হলো দিদা। এইভাবে আস্তে আস্তে পরপর ধাপ বাই ধাপ আমি চলতে থাকলাম। দেখলাম কত কি দেখলাম, নিজের মাকে দেখলাম, জেঠু জেঠিমাকে দেখলাম, দাদা দিদিদের কোলে পিঠে মানুষ হলাম। তারা সবই আমার জেঠু দাদা দিদি, তাদের কোলে পিঠে করে মানুষ হলাম, বড় হলাম। তারপর বিয়ে হলো, নিজের সংসার হলো, নিজের সন্তান হলো। সন্তান মানুষ করার পরে অনেক দিন পরে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম সেই সন্তানকে আরও ভালো করার জন্যে। সত্যিই সে আজকে ভালো মানুষ হয়েছে,
কতটা বড় উঁচুতে উঠতে পেরেছে সেটা আমার কাছে বড় কথা নয়, তবে ভালো মানুষ তৈরি করতে পেরেছি। সবাই তো অনেক বড় জায়গায় যেতে পারে না, তবে যতটা গিয়েছে ততটা অনেকটাই বড় জায়গায় গিয়েছে, তাতে আমি খুব খুশি। কারণ আমি একা নই, আমরা আমাদের সন্তানকে একটা জায়গা মতো পৌঁছে দিতে পেরেছি, সে একটা ভালো মানুষ হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় সুখ। তা এইভাবেই আস্তে 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 আমি সংসারটাকে এগিয়ে নিয়ে চললাম। মা যেভাবে আমাকে তৈরি করে দিয়েছিল, আমি ঠিক সেইভাবে মায়ের দেখে এইভাবে ধৈর্য ধরো, সহ্য করো, এই কথা মাথায় রেখে, আর বাবার সেই যে কথাটা যে মেয়েরা জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করবে, ঠিক সেই সমস্ত দিন পার করে আস্তে 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 যে সময়ের যা, সেই দিনগুলো আমি আবার একে একে অতিক্রান্ত করছি। সন্তান হলো, মানুষ হলো, বড় হলো, সে প্রতিষ্ঠিত হলো, তারপর তার বিয়ে হলো। এখন তাদের দিকে তাকিয়ে আছি, তারা আমাদের আবার কি উপহার দেবে সেই দিকে তাকিয়ে আছি। এইভাবে একটার পর একটা পূর্বপুরুষ যেভাবে বলে, সে একটার পর একটা পুরুষ পার হয়ে যায়, সমস্ত কিছু একই রকম থেকে যায়, পরিবর্তন কিছুই হয় না। সেই সন্তান জন্ম হচ্ছে, বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, আবার সন্তান জন্ম হচ্ছে, মা থেকে ঠাকুমা, ঠাকুমা থেকে আর তার থেকে বড় মা, এরকম পরপর ধাপ বাই ধাপ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ নেই এর। শেষ একসময়ই আছে, তবে সেই শেষটা যেন সুখেরই হয়, সেই শেষও যেন সুখের হয় এই আশাই করছি। তো তোমরা যদি আমার পাশে থাকো তবে শেষটা আমার সুখেরই হবে, সত্যিই খুব সুখের হবে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো। ভিডিওগুলো দেখে চলে যেও না, আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর একজন আমাকে কমেন্ট করেছিলে, আমি তার নামটা এখন বলতে পারছি না বা মনেও নেই আমার, পরে আমি দেখে তোমাদের বলে দেব। মনে হয় অর্পিতা চক্রবর্তী বা কেউ এরকম ধরনেরই কেউ একজন হবে। আমাকে কমেন্ট করেছিলে যে গোপাল বাবাজিকে নিয়ে আরও কিছু ভালো ভালো ভিডিও দিতে। তা হ্যাঁ, দেখতে থাকো, গোপাল বাবাজিকে নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, তোমরা আগের ব্লগে দেখো। এখনও পরপর ভিডিও দিয়েই যাব, তবে হ্যাঁ রেগুলার এই ভিডিও করতে গেলে তো সময় লাগে, সেই জন্য একটু দেরি হয়ে যায়, করতে পারি না। আর তারপরে ভিডিও ধরে দেওয়ার লোক না থাকলে আরও সমস্যা হয়। তবুও আমি চেষ্টা করব, তুমি যখন বলেছো যে প্রতিদিন একটু না একটু কিছু না কিছু করে গোপাল বাবাজির কিছু দেখানোর চেষ্টা করব। তবে আমি নির্দিষ্ট দিনে দিনে যে সমস্ত পুজোগুলো করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে বৃহস্পতিবারে আমি গোপাল বাবাজিকে যেভাবে স্নান পুজো করে পোশাক আশাক ছাড়াই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা এইগুলো আমি রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার কারণ তো বললাম ভিডিও ধরার লোক থাকে না, আর ট্রাইপড লাগিয়ে ভিডিও করতে সত্যিই খুব অসুবিধে হয়, আর সেই কারণে আর মানে টাইমটাও লেগে যায় প্রচুর, সেই কারণে আমার একটু এই গোপাল বাবাজিকে নিয়ে ভিডিও দিতে একটু দেরি হয়। তবে আমি প্রচুর ভিডিও দিয়েছি, তোমরা দেখো। সামনে আবার ঝুলন পূর্ণিমা আছে, তারপর জন্মাষ্টমী আছে, এগুলোর ভিডিও তোমরা পরপর পেতেই থাকবে। নন্দ উৎসব আছে, নন্দ উৎসব, জন্মাষ্টমীর ভিডিও হয়তো 3-4 দিনে আমি দেবো, একদিনে দিতে না পারলেও, কারণ অনেকটা বড় হবে তো, এগুলো আমি কেটে কেটে দেবো। তা দেখো, আজকে আমি তোমার অনুরোধে আমি দিই না তা না, শুধু তুমি অনুরোধ করেছো বলে না, তবে তোমার মানে অনুরোধে আমি আজকের ভিডিওটা শেয়ার করলাম। গোপাল বাবাজির স্নানটা, বৃহস্পতিবারের স্নানটা কীভাবে করায় সেটা শেয়ার করলাম। তা তুমি দেখবে, আমি পরপর দিতে থাকবো, দেখে নেবে। আমার চ্যানেলে আরও গোপাল বাবাজির ভিডিও আছে, প্রচুর ব্লগ আছে, তুমি দেখবে, আরও ভালো লাগবে। আর যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দিও, তুমিও দেখো, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলো আমার চ্যানেলটা একটু যেন সাবস্ক্রাইব করে দেয়। এইভাবে পাশে থেকো, তোমরা সাপোর্ট করলে আমি আবার ভালো দিন দেখব, সুখের মুখ দেখতে পাবো, শান্তি দেখতে পাবো। তা কষ্টের কথা আমি আর বলতে চাই না, যেভাবে এগিয়ে আসলাম, যেভাবে চললাম সেইভাবেই মানে কাজ করেছি আর কি, এইভাবে এতদিন ধরে চলেছি যেভাবে, সেগুলো তোমাদের সঙ্গে একটু করে বলে দিলাম, সামান্য একটু বললাম।
তা ছোটোবেলাটা এখন ভীষণভাবে মনে পড়ে, কারণ এটাই হয়তো হয়, বেশ কিছুটা দিন পার করে আসলে পরে ছোটোবেলাটাই আমাদের আঁকড়ে ধরে। মনে হয় সেই ছোটোবেলাটাকে যদি একবার ফিরে পেতাম তাহলে আমার সব ভুলগুলো শুধরে নিতাম। কিন্তু সে কি আর ফিরে পাওয়া যায়? সময় চলে গেলে তো আর পাওয়া যায় না, তাই সময় থাকতেই সময়ের মূল্য দিতে হয়। তা না দিলে সত্যিই এরমভাবে আমার মতোই পস্তাতে হয়। জীবনে পরম লগন করুণা হেলা, করুণা হেলা, বৃথায় কাটিবে বেলা। আমারও সেই অবস্থা। এই কথাগুলো বারবার সবাইকে বলি, আমার নিজের জন্যে বলি, মানে আমি নিজে পস্তিয়েছি, নিজের আফসোস হয়েছে বলেই আমি বারবার হয়তো এই কথাগুলো বলি যে জীবনের পরম লগনও কখনো অবহেলা করো না। এটা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা তোমাদের সামনে বলে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তোমাদের সামনে বললাম। তাই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজ, পুজো সব হয়ে গেল। আজ বৃহস্পতিবারে আমি গোপাল বাবাজিকে যেভাবে পুজো করলাম, যেভাবে সাজালাম, স্নান করলাম, ড্রেস ছাড়ালাম, নতুন ড্রেস, নতুন নয় পুরনো ড্রেসই চেঞ্জ করে দিলাম, সেগুলো দেখতে থাকো, দেখো ভীষণ ভালো লাগবে। আর আমি মাঝে মাঝে, তোমরা যখন দেখতে চাইছো আমার গোপালের ভিডিও, আমি সত্যি তোমাদের গোপালের ভিডিও এখন মাঝে মাঝেই দেব। আর চেষ্টা করব খুব কম সময়ের মধ্যেই কিছু না কিছু দিতে, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তোমরা এত ভালোবাসো আমার গোপাল বাবাজিকে, এতটাই ভালোবাসো, তাতে আমি সত্যিই মুগ্ধ। আমার মানে জীবন ধন্য যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও আমার গোপাল বাবাজিকে এতটাই ভালোবাসো। এই কারণে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমার গোপাল বাবাজিকে দেখো, আমার ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে। আর আজকের মতো ব্লগটা আমি এই পুজো করেই শেষ করে দেব, আর বেশি বাড়াবো না, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। সেই কারণে, তাও পুজোর আরও অনেক কিছু আমি ভিডিও করেছিলাম যেগুলো আমি দিতে পারিনি। হ্যাঁ, আর একটা কথা, সেটা আমি এই ব্লগে বলতে পারবো কিনা জানি না। আমাকে রনিতা কমেন্ট করেছো যে আমি কোন অ্যাপ থেকে মানে ভিডিও এডিট করি। হ্যাঁ, আমি কোনো অ্যাপ থেকে বলতে আমার মোবাইল, স্যামসাং মোবাইলে যেটা ইনবিল্ড আছে এডিটার, সেইখান থেকেই আমি এডিট করি। আমি কোনো কাইন মাস্টার থেকে বা অন্য কোনো কিছু থেকে করি না। ওই স্যামসাং মোবাইলে আমার ইনবিল্ড আছে, মানে এডিট করার জায়গাটা, এডিটিংয়ের ক্যাপাসিটিটা আছে, সেখান থেকে আমি এডিট করি। আর অন্য কোনো জায়গা থেকে আমি এডিট করি না। আর আমি কাইন মাস্টারে এডিট করাটা জানি না, আমাকে ওটা শিখে নিতে হবে। সবাই বেশিরভাগই কাইন মাস্টার থেকে এডিট করে, কিন্তু আমি ওটা পারি না। আমি আমার মোবাইলে যেটা আছে আমি সেটা থেকেই করি। তা আমার এটা স্যামসাং মোবাইল, অনেক দিন হয়ে গেল মোবাইলটা, একটা নতুন কিনতে হবে। এটাতে একটু অসুবিধে হচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে না, হ্যাং করে যাচ্ছে, ছবিটাও ক্লিয়ার আসছে না, একটু ছবিটা মানে অস্পষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে একটা কিনবো। তা দেখতে থাকো, আমি গোপালকে দেখিয়ে দিলাম, গুরুদেব, লোকনাথ বাবা সবাইকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে জানিও। আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ব্লগগুলো দেখো, আমার পাশে থাকো, তাহলেই আমি খুশি। এই দেখো, পুরোটাকে দেখিয়ে দিলাম, দেখো দেখতে কেমন লাগছে। এবার আমি ব্লগটা শেষ করে দেব, শেষের দিকে চলে এসেছি, এবার ব্লগ শেষ করে দেব। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু অবশ্যই জানাবে। আমার পুজো করার পর দেখতে ভীষণ ভালো লাগে, বারবার দেখি যে কেমন লাগছে, এটা আমি বারবার দেখি।
পুজো হলো, সংসারের অন্যান্য কাজ হলো, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, করে আজকে মানে ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।